আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছি? আজকে জয়কলি পাবলিকেশনস কর্তৃক আয়োজিত তোমাদের প্রি অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি 26-এর কোর্সের বায়োলজি ক্লাস নিয়ে আপু তোমাদের সাথে আছি। আমি শাওরিন ইসলাম, বর্তমানে অধ্যয়নরত আছি বিউক বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের পরিবেশ বিজ্ঞান বিভাগে। তো তোমরা যে যেখানে আছো দ্রুত জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করে দিব। দেরি না করে ফ্রেন্ডদের মেনশন দাও যাতে তারাও ক্লাসে এসে জয়েন করে, অ্যান্ড তোমরাও দ্রুত জয়েন হয়ে যাও, দেন আপু ক্লাসটা শুরু করে ফেলবো। আজকে আমরা বায়োলজির 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। মাত্র সূচনা করেছি জাস্ট, তো যা যা দরকার হয় ছোটোখাটো যে টিপসগুলা বা একটু গাইডলাইন, একটু মোটিভেশনালমূলক কথাবার্তা সব কিছু নিয়ে থাকবে আজকের এই ক্লাসটি। সো দেরি না করে তোমরা ক্লাসটিতে জয়েন হয়ে যাও। ওকে, আচ্ছা, শুরুতে কিছু কথা বলে নেই, যেটা যেহেতু অনেকেই 15 জন ভিউয়ার্স হয়ে গিয়েছে, তো অনেকেই জয়েন করে ফেলেছে। তো আজকের যেটা আমি বলবো যে তোমাদের এই কোর্সের যদি আমি 2টা কিওয়ার্ডস তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা দেখতেই পাচ্ছ প্রি অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি 26 ব্যাচ। এই দুইটা টার্ম কিন্তু একটা স্টুডেন্টের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা ফেজ। ঠিক আছে, প্রি অ্যাডমিশন থেকে কিন্তু আমরা অ্যাডমিশনে জাম্প করি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইচএসসি আর অ্যাডমিশন এই দুটো আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট 2টা ফেজ। অ্যান্ড এই ফেজটাকে কিভাবে তোমাদের জন্য সহজভাবে, কিভাবে সুন্দর একটা প্রস্তুতিমূলক তোমরা একটা প্রস্তুতি নিতে পারো, সেই জায়গা থেকে আমাদের কিন্তু আজকেরই আয়োজন। তো বায়োলজির ক্ষেত্রে যেটা আমি বলবো, বা আমি ক্লাস শুরু করার আগে আমি যেভাবে পড়িয়ে থাকি, বা আমার ট্রিক্স যেগুলো, বা কিভাবে তোমাদের সাথে আমি সামনের দিকে আগাবো, এটা যদি একটু শেয়ার করে নিই, তাহলে যেটা যে আমরা যেহেতু বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি, কোশ্চেন অ্যানালাইসিস যেটাকে বলতেছি। আমি যে টাইপের কোশ্চেনগুলো তোমাদেরকে পড়াবো, ওই টাইপের রিলেটেড আর কি কি আসতে পারে একটু তোমরা এক্সপ্লোর করবা, বা যেগুলো আমাদের বিগত বছরে চলে আসছে ওই জিনিসগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করে আমরা কিন্তু আমাদের এইবারের যে প্রস্তুতিটা এটা কিন্তু সেরে ফেলতে পারবো। সো সেই জায়গা থেকে আজকের এই ক্লাস, তো তোমরা জয়েন হয়ে যাও, আর একটু জানিয়ে দাও কে কোথা থেকে ক্লাসটি করছো, তা আপু জানতে পারি। ওকে, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বা ভয়েস ক্লিয়ার কিনা, অল ওকে কিনা একটু জানিয়ে দাও কমেন্টে করে। আচ্ছা, আমরা আজকে বায়োলজির 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তোমরা জানোই যে আমাদের শুরুর দিকে যে চ্যাপ্টারটা আছে কোষ ও এর গঠন, দেন আমাদের কোষ বিভাজন, আর এটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছোট একটা চ্যাপ্টার, এটা বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। সো আজকে আমরা শুরু করে দিই, যেহেতু অনেকেই জয়েন হয়ে গিয়েছো। ফার্স্টে কোন এমসিকিউটা আছে একটু দেখে নিই। ওকে, আচ্ছা, ফার্স্টের জিনিসটা দেখো, কোষ ঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? আচ্ছা, এখানে যেহেতু আমরা বলেই নিয়েছি যে আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলোই সমাধান করব। সো বিগত বছরের কোশ্চেনগুলোকে ওর থেকে আর অ্যানালাইসিস করে আরও কী কী কোশ্চেন আসতে পারে আমরা সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টে যেটা আমরা বলি কোষ ঝিল্লি। আচ্ছা, এই যে চ্যাপ্টারের নাম আমরা দেখতেই পাচ্ছি কি কোষ এবং এর গঠন। এই চ্যাপ্টারের ক্ষেত্রে যদি আমি তোমাদের ফার্স্টের যেটা বেসিক বা কনসেপ্ট আলোচনা করি, আমাদের এখানে কি নিয়ে আলোচনা করা হচ্ছে, মেইনলি সেল নিয়ে আলোচনা করছে। তো সেলটা কি বা কোষটা কি, আমরা এটা নর্মাল একটা বেসিক, মানে বায়োলজি বইটা হাতে নিলে সবার আগে আমরা ওকে, আমাদেরকে অনুরাধা জানিয়েছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তো আমি এবার শুরু করতে পারি, একবারে সব ক্লিয়ার। ওকে, তাহলে যেহেতু বললাম যে কোষের যে ব্যাপারটা, কোষটা কি, যে জীবদের গঠন এবং কাজের এককে কিন্তু আমরা কোষ জানি। আর কোষ নিয়ে যত আলোচনা যে শাখার মধ্যে করা হয় সেটাকে আমরা কি বলতেছি, কোষবিদ্যা বা সাইটোলজি। তো আমাদের ফার্স্টের যেটা আসছে, ওকে, তাহলে আমার এখান থেকে কি জানি, তাহলে আমার কোষ নিয়ে যে শাখা আলোচনা করা হচ্ছে সেটাকে আমরা জানি সাইটোলজি। এই যে ছোটখাটো যে জিনিসগুলো, এগুলো একটু টুকে রাখতে হবে। আমি এখানে যে এমসিকিউ গুলো বলে দিচ্ছি, তার পাশাপাশি বই থেকে আমরা কি টুকে কিনে আলোচনা করব, এগুলোও কিন্তু আস্তে দিয়ে গাইডলাইনের থ্রুতে দিয়ে দিব, ঠিক আছে? এরপরে আচ্ছা, অনেকে এখনই অ্যান্সার দিয়ে দিচ্ছে, বাট আমার কথা যে জানতেই পারতেছি স্থিতিস্থাপক আমরা বুঝতে পারছি, বাট এছাড়া আর কি 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 অপশনটা থাকতে পারে, তাই না?
কোষ ঝিল্লির হচ্ছে আদার্স যদি আমি তোমাদেরকে বৈশিষ্ট্যের কথা বলি, কোষ ঝিল্লির বাকি হচ্ছে আর কি কি বৈশিষ্ট্য আছে। এখন এখানে স্থিতিস্থাপক দেখে আমরা ইজিলি এটা ক্র্যাক করে ফেলতে পারতেছি, বাট আদার্স কি আসতে পারে এটাও কিন্তু আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি দেখো এখান থেকে কোষ ঝিল্লি যেটা বলতেছি, কোষ ঝিল্লির আদার্স, কোষ ঝিল্লির কিন্তু কিছু নামও আছে, এই নামগুলোও কিন্তু হচ্ছে আমাদেরকে জেনে রাখতে হবে, ঠিক আছে। এই নামগুলোর ক্ষেত্রে দেখো কোষ ঝিল্লির ক্ষেত্রে আমি ফার্স্টে যেটা সাজেস্ট করবো, কোষ ঝিল্লির কিছু হচ্ছে অল্টারনেটিভ নেম আছে। এই নামগুলো তোমাদের ক্ষেত্রে অনেক থাকে না, যে বিভিন্ন ফ্রেন্ডসদের ক্ষেত্রে কি হয় যে অনেক বেশি নিক নেমে ডাকে, ভালো মন্দ যাই হোক না কেন। এরকমই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা, বায়োলজির যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো হচ্ছে মাল্টিপল নেম আছে। এই কোষ ঝিল্লি অন্য কি নামে আছে, প্লাজমা মেমব্রেন হিসেবে জানি, বায়ো মেমব্রেন হিসেবে জানি, সাইটো মেমব্রেন হিসেবে জানি। এখন শুধু যদি কোষ ঝিল্লির উপর একটা সিঙ্গেলি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে বাকিগুলো কিন্তু ক্র্যাক করতে পারবে না। সো এই জন্য তোমাদের জন্য আমার বিশেষভাবে একটা সাজেশন থাকবে, বা হচ্ছে ট্রিক্স বলতে পারো, যেটা তোমাদেরকে সবার থেকে একটু আগায় রাখবে। এই ব্যাপারটা কি, যেটা হচ্ছে কি বায়োলজির ক্ষেত্রে, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে এই যে টার্মসগুলো আছে, এই টার্মসগুলোর ইংলিশ নামগুলো হচ্ছে জানতে হবে। এই ইংলিশ নামগুলো যদি তুমি হচ্ছে একবার আয়ত্ত করে ফেলো, তোমার অ্যাডমিশন বলো, তোমার এই যে এইগুলোর উপরে, বায়োলজির মধ্যেই কিন্তু আমরা অনার্স করি, বোটানির উপরে, জুলজির উপরে, এগুলোর উপরে কিন্তু আমাদের অনার্স মাস্টার্স যে যেখানেই যাই না কেন। সো এই টার্মগুলো একবার আয়ত্ত করতে পারলে তোমার ফার্দার ফিউচারের জন্য অলওয়েজ এটা কাজে লাগবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কোষ ঝিল্লির অপর নামগুলো কি, অপর নামগুলো যদি আমি একটু টুকে দেই, তোমরা হচ্ছে অপর নামগুলো হচ্ছে মনে রাখবা। প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, প্লাজমা মেমব্রেন আছে, বায়ো মেমব্রেন, ঠিক আছে, বায়ো মেমব্রেন। আর এটা হচ্ছে কি আমাদের, আর এটা কি আছে বলো তো, সাইটো মেমব্রেন, ঠিক আছে। এটা একটা গেল, তাহলে এটা হচ্ছে অপর নাম শেষ। এখন কি বলছিলাম, একমাত্র স্থিতিস্থাপক ছাড়া আর কি কি হচ্ছে থাকে, আর কি কি বৈশিষ্ট্যগুলো থাকে। তাহলে কি কি বৈশিষ্ট্য থাকে, কোষ ঝিল্লি সূক্ষ্ম হতে হবে, আর এটা কি হতে হবে, এই স্থিতিস্থাপক তো বলেই ফেলছো, আর এটাকে বৈষম্য ভেদ্য পর্দা থাকতে হবে। আরেকটা কি ইম্পর্টেন্ট যেটা জিনিস, লিপোপ্রোটিন দ্বারা গঠিত, এটা কি সজীব দ্বিস্তরী হচ্ছে কি একটা ঝিল্লিবদ্ধ, ঠিক আছে। এটা হচ্ছে ঝিল্লি দিয়ে আবৃত থাকে, সেটাকে আমি কি বললাম, প্লাজমা মেমব্রেন বললাম। তাহলে তোমরা যেহেতু বুঝতেই পারছো এটা হচ্ছে স্থিতিস্থাপক হবে। এছাড়া আরো কি কি বললাম, সূক্ষ্ম, সূক্ষ্ম থাকবে, আর এটা কি বললাম হচ্ছে লিপোপ্রোটিন থাকবে, লিপোপ্রোটিন থাকবে, ঠিক আছে। সূক্ষ্ম লিপোপ্রোটিন থাকবে, স্থিতিস্থাপক তো বলেই ফেলছো। আর এটা হচ্ছে কি বৈষম্য ভেদ্য পর্দা। সো অ্যাট এ গ্লেন্স আমি যখন পড়াচ্ছি তাহলে দেখো অলরেডি হচ্ছে স্থিতিস্থাপক তুমি জানো, বাকি আদার্স তিনটা কি আছে অ্যাট এ গ্লেন্স শেষ, ঠিক আছে। তো পড়লে হচ্ছে আমাদেরকে রিলেট করে পড়া লাগবে। তো এই জিনিসটা হচ্ছে কি আপুর বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও আপুকে। ওকে, এরপরে দেখো গ্লাইকোলাইসিসের বিক্রিয়াসমূহ কোথায় সংগঠিত হয়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবারই আসে ঘুরে ফিরে। এটার অ্যান্সারটা কি হবে বলো তো। আমাদের এখান থেকে হচ্ছে 41 ভিউ হচ্ছে, বাট আমার হচ্ছে রেসপন্স পাচ্ছি না। সো রেসপন্স একটু করো, দেখি যে কতটুকু হচ্ছে তোমরা বায়োলজিতে আগানো, বা তোমাদের প্রস্তুতি বা তোমাদের অবস্থানটা কতটুকু, সেই জায়গাটা হচ্ছে দেখে নেই। ওকে, তাহলে দেখো গ্লাইকোলাইসিসের বিক্রিয়াসমূহ কোথায় সংগঠিত হয়, ঠিক আছে। এটার ক্ষেত্রে হবে আমার গ্লাইকোলাইসিসের বিক্রিয়া হচ্ছে কোথায় সংগঠিত, হচ্ছে সাইটোপ্লাজমে, ঠিক আছে। এটার অ্যান্সারটা কি হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের দেখলাম কি গ্লাইকোলাইসিসের বিক্রিয়াসমূহ হচ্ছে কোথায় সংগঠিত হচ্ছে। গ্লাইকোলাইসিস যে ব্যাপারটা আছে এটা আমরা কি জানি, যে সবাত এবং অবাত শ্বসনের কি ফার্স্ট ধাপটা, এটাও সাথে সাথে পড়ে ফেলো। গ্লাইকোলাইসিসের ব্যাপারটা কি, এটা হচ্ছে কি আমার সবাত ও অবাত শ্বসনের কি প্রথম ধাপ, ঠিক আছে। এটার সাথে রিলেট করে পড়ে ফেলবে এটা কোথায় সংগঠিত হচ্ছে, এটা কোথায় সংগঠিত হয়ে যাবে, আমার সাইটোপ্লাজমে সংগঠিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে কি বললাম, অনেকে অ্যান্সার দিছে হচ্ছে কি আমার প্রান্ত অ্যান্সার দিয়েছে হচ্ছে এ, তো এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। এখন হচ্ছে আমরা নেক্সটটা যাই। ওকে, নেক্সট কি আছে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি। আচ্ছা এটার অ্যান্সার কত হবে আমি একটু বলে দেই তো। ওকে, তোমরা একটু অ্যান্সার যখন করতেছো 1 এর কত 2 এর কত এভাবে করে দাও, তাহলে আপুর বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, তাহলে এটার অ্যান্সারটা কি হবে একটু বলে দেই। ওকে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই যে গাঠনিক সংকেতটা দিয়ে কিন্তু বারবারই আসে, ঠিক আছে। এটা
তাহলে হচ্ছে আমি কি বললাম যে আমার এখান থেকে হচ্ছে কোষ প্রাচীর, যেটা কি জানি, কোষ প্রাচীর একটা জড় পদার্থ এবং এটার হচ্ছে ক্ষুদ্রতম, প্রতিটারই কিন্তু একটা করে কি ক্ষুদ্রতম গাঠনিক একক থাকে, প্রত্যেকটারই হচ্ছে কি একটা কার্যকরী একক, যেটা আমরা বললাম জীবদেহের কি কার্যকরী একক কোনটা, আমার সেল বলতেছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে দেখো তাহলে এখান থেকে কোনটা হবে, এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে কি আমার মাইসেলি, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গঠনের একক হচ্ছে কি আমার মাইসেলি, ঠিক আছে। ওকে, এর পরের কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, গ্লাইকোক্যালিক্স, এটা হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট। এখন দেখো এই যে নিয়ে আসছি একটু আগে যেটা কোষ প্রাচীর দেখাইলাম, কোষ প্রাচীরের কি ক্ষুদ্রতম গাঠনিক একক কি মাইসেলি। এখন কয়টা নিয়ে মাইসেলি গঠিত হয়, কি কি থাকে, আপু একটা টপিক একটা এমসিকিউ পড়াচ্ছি এই রিলেটেড হচ্ছে তোমাদের যদি কোনো তোমাদের হচ্ছে কি করতে হবে, আদার্স কি কি আসতে পারে এই ছোটোখাটো এমসিকিউগুলোকে হচ্ছে আয়ত্ত করে নিতে হবে। তাই দেখো এখন গ্লাইকোক্যালিক্সে চলে আসছেন। গ্লাইকোক্যালিক্সটা কোথায় আমরা পাই, গ্লাইকোক্যালিক্স আমরা পড়তেই পারছি, এটা কি ফ্লুইড মোজাইক মডেল থাকে না, ওই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে কিন্তু আমার গ্লাইকোক্যালিক্সটা আছে। এখন গ্লাইকোক্যালিক্সের হচ্ছে কি বললো যে গঠিত হয় কোন কোন উপাদান নিয়ে, এখন এটা আমাকে বলো গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স বলতে কি বোঝাচ্ছে, এটা জিনিসটা দুইটা জিনিস হবে, যে প্রোটিন আর লিপিড নিয়ে আমার কিন্তু গ্লাইকোক্যালিক্সটা হয়। সো এটা খুব ভালোভাবে মনে রাখবা যে গ্লাইকোক্যালিক্স কিন্তু দুইটা জোড় উপাদান দিয়ে তৈরি, এখন ওই দুইটা জোড় উপাদান কি আমরা বলতেই পারতেছি কি গ্লাইকোলিপিড, আর এটা হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন, প্রোটিন আর লিপিডের সমন্বয় কিন্তু আমার ক্যালিক্স ব্যাপারটা আসে। সো এই জিনিসটা হচ্ছে একটু খুঁটিনাটি ব্যাপারটা হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এটার অ্যান্সারটা কি হতে পারবো, গ্লাইকো, ফার্স্ট এটা হচ্ছে কি গ্লাইকোলিপিড আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন, কোনো এনজাইম বা এখানে কোনো কাজ করবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, 4 এর অ্যান্সার কত হবে, এ হবে, ভেরি গুড, যেহেতু হচ্ছে খুব ভালোভাবে রেসপন্স পাচ্ছি। আচ্ছা, এর পরের দেখো, এর পরের কোশ্চেনটা কি, ওকে, আদিকোষী জীব, এই আরেকটা জিনিস চলে আসছে, আদিকোষী চলে আসছে, তাহলে আমার কি প্রকৃত কোষী নিয়ে একটু আইডিয়া রাখতে হবে। একটা যেহেতু চলে আসতেছে, কোন বোর্ডে চলে আসছে দেখো, সিলেট বোর্ড 23 সালে চলে আসছে, তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু রিপিটেটিভ, এই কোশ্চেন কিন্তু আবার রিপিট হতে পারে, এটাই কিন্তু মেনলি তোমাদের জন্য আমরা কেন আসছি এখানে, তোমাদেরকে এই যে গাইডলাইনটা ব্যাপারটা দেওয়া, যে এই যে আমি বললাম যে এটা 23-এ আসছে, এটা কিন্তু রিপিট হতে পারে, এই জায়গাটাই কিন্তু আমাদের দায়িত্বটা। তাহলে আমরা এখান থেকে তোমাদেরকে এই ইনফরমেশনটা পাস করতেছি, যখন তোমাদেরকে গাইডলাইন যখন দিচ্ছি, তখন তোমাদের কাজ কি হবে, এই ইনফরমেশনটাকে নিয়ে তোমরা কিভাবে সামনে আগাতে পারো আর কিভাবে অ্যানালাইসিসগুলো করতে পারো, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে ওটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আদিকোষী জীব এখানে কোনটা হবে বলো তো, আদিকোষী জীব এখান থেকে কোনটা হবে, আদিকোষী জীবের মধ্যে কি হয়, প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে, আর প্রকৃত কোষেরটা কি থাকে, আমার নিউক্লিয়াস থাকে না। তাহলে এসবের ক্ষেত্রে যেটা থাকতেছে আদিকোষীর একটা দুইটা উদাহরণ থাকে, একটা হচ্ছে কি আমরা জানি নীলাভ সবুজ শৈবাল, সায়ানো ব্যাকটেরিয়া, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে কি আমার, বলো কোনটা অ্যান্সার হবে, একটা আপু বলেই দিস, আরেকটা হচ্ছে এখানে অ্যান্সারই আছে, বলো তো। ওকে, তাহলে আরেকটা হচ্ছে কি অ্যান্সার আছে বলো। ওকে, 4 এর আচ্ছা, আমরা হচ্ছে আদিকোষী জীব, এখান থেকে একটা অ্যান্সার হবে হচ্ছে মাইকোপ্লাজমা। তাহলে আমার কি আদিকোষী জীবের ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস আছে, এক্সাম্পল হচ্ছে একটা মনে রাখবা মাইকোপ্লাজমা, আর একটা হচ্ছে কোনটা তোমার সায়ানোব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে কি সায়ানোব্যাকটেরিয়া, এটাকে আমরা কি বলতেছি নীলাভ সবুজ শৈবালও কিন্তু বলা হয়। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমার কি 4টা নম্বর। আচ্ছা, এরপরে হচ্ছে কি প্লাজমা মেমব্রেনের খাত সৃষ্টির জন্য দায়ী কোনটা, এই যে প্লাজমা মেমব্রেন একটু আগে বলে আসছিলাম না, প্লাজমা মেমব্রেন মানেই কি কোষ ঝিল্লি, ফার্স্ট এমসিকিউর মধ্যে কিন্তু বলে ফেলছিলাম, দেখছো আসতেই পারে, কোষ ঝিল্লি আসে না, এখন কি দিয়ে বলো প্লাজমা মেমব্রেন চলে গেল, এই জায়গার মধ্যে কিন্তু আয়ত্ত করার ব্যাপারগুলো চলে আসে, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে বলতেই পারতেছো দেখো। আচ্ছা, অনুরাধা হচ্ছে বললো কি 5-এরটা হচ্ছে সি, বাট 5টা হচ্ছে সি হবে না, যেটা আমরা বললাম মাইকোপ্লাজমা হবে, ঠিক আছে, ওটা হচ্ছে মাইকোপ্লাজমা, এটা হচ্ছে কি নীলাভ সবুজ শৈবাল, এই দুইটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, এখন দেখো এটার অ্যান্সার করো, প্লাজমা মেমব্রেনে খাত সৃষ্টির জন্য দায়ী কোনটা, এটা অলওয়েজ খেয়াল রাখতে হবে, বলো তো এখান থেকে অ্যান্সার কত হবে, 6 এর অ্যান্সারটা কত হবে এটি একটু জানিয়ে দাও আপুকে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো যে এই যে যত কিছু যে খাত সৃষ্টি হয়, ভাত সৃষ্টি, এগুলো হচ্ছে প্রোটিন রিলেটেড থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোটিন রিলেটেড থাকে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, অ্যাক্টিন আর মায়োসিন, অ্যাক্টিন আর মায়োসিন, অ্যাক্টিন আর মায়োসিন কি করতেছে আমার কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের খাত সৃষ্টির জন্য দায়ী হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে এই তো পেরে গেছো, এখান থেকে প্রমি ঘোষ অ্যান্সার দিয়েছে 6 এর এ, ভেরি গুড। ওকে, এরপর হচ্ছে নেক্সটটাতে চলে যাই, জীবনের ভৌত ভিত্তি, ভাই
এই এমসিকিউ মানে বাচ্চা কাচ্চা কালের থেকে পড়ে আসতেছে, এটা না পারলে জীবন বৃথা এমন অবস্থা। মানে এটা না চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবে, এটা কি হবে? প্রোটোপ্লাজম। জীবনের ভৌত ভিত্তি কেন বলা হয় বলো তো? এটা অ্যান্সার আরেকটা জিনিস আসে, এখন তো এটা জানলা, আরেকটা হচ্ছে কি বলে প্রোটোপ্লাজমের মধ্যে কি 70 থেকে 80% হচ্ছে কি পানি থাকে যেটা। সো এই এমসিকিউটাও কিন্তু তোমাদের জন্য চলে আসে, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে দেখো এটা তো জানা কথা, এরপরে হচ্ছে আমরা এমসিকিউ চলে যাই। মধ্য পর্দায় অধিক পরিমাণে কি থাকে? এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন কোষ প্রাচীর পড়ি, কোষ প্রাচীরে কি 3টা ধাপ আছে আমরা জানি। একটা হচ্ছে কি মধ্য পর্দা, দেন হচ্ছে প্রাথমিক প্রাচীর আসে, দেন এটা কি থাকে সেকেন্ডারি প্রাচীর থাকে। এই জায়গাটার মধ্যে হচ্ছে এই যে কোষ প্রাচীরের যে গঠন, কোষ প্রাচীরের যে গঠন আছে, কোষ প্রাচীরের গঠনের মধ্যে যে রাসায়নিক পার্টটা আছে না, ওকে এখানে একটু দাঁড়ো, কোষ প্রাচীর গঠনের যে রাসায়নিক গঠন আছে এটা একটু ভালো করে দেখবা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, বিকজ এখান থেকে মধ্যে কোনটার মধ্যে কি আছে এই জিনিসটা চলে আসছে, যেরকম আসলো কি মধ্য পর্দায় অধিক পরিমাণে কি থাকে। ঠিক আছে, মধ্য পর্দায় হচ্ছে অধিক পরিমাণে কি থাকে এটা চলে আসছে। তো এখন বলো এটার অ্যান্সারটা কি হবে? এইটার অ্যান্সারটা কি হবে আপুকে জানিয়ে দাও। ওকে, পেকটিক অ্যাসিড, ভেরি গুড। প্রমি ঘোষ আবার অ্যান্সার করছে, এটা হচ্ছে পেকটিক অ্যাসিড। তাহলে মধ্য পর্দায় কি থাকে এটা, এখন শুধু কি মধ্য পর্দাটা জানলেই হবে? আর বাকি দুটো কি দোষ করছে? প্রাথমিক প্রাচীর জানতে হবে না, সেকেন্ডারি প্রাচীর জানতে হবে না? এই জন্যই বলছিলাম যে কোথা থেকে কি আসে এটা একটু দেখতে হবে। তাহলে মধ্য পর্দায় আমার কি থাকে? অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে। আরেকটা জিনিস দেখো, আর কি প্রাথমিক প্রাচীর, এখানেই হচ্ছে আমি যদি একটু লিখে দেই প্রাথমিক প্রাচীরে কি থাকে। প্রাথমিক প্রাচীরেরটা একেবারে এখান থেকে শিখে ফেলো, আর বই দেখতে হবে না। একটা হচ্ছে কি আমার সেলুলোজ থাকে, ওকে, একটা সেলুলোজ থাকে হেমিসেলুলোজ, আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজ আর একটা হচ্ছে কি আমার গ্লাইকোপ্রোটিন। ওকে, লিখে দিলাম। এরপরে হচ্ছে আরেকটা বাকি থাকে কি বলতো, আরেকটা কিছু বাকি থাকে সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে। আরেকটা জিনিস সেকেন্ডারি প্রাচীরটা মনে রাখবো হচ্ছে সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে থাকে আমার কি একটা, সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে মনে রাখবা শুধু লিগনিন। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখোই দেখো সেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, লিগনিন, তিনটা কোথায় কি আছে আমি কিন্তু ডিভাইড করে দিছি। ঠিক আছে, তো আমার একটা এমসিকিউ দিয়ে আমি বাকি যা যা আছে তিনটার পার্টও শেষ করে ফেলতে পারছি। ওকে, ডান। এরপরে দেখো কি বলছে পাশা, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার কথা বলে লাভ নেই যে কতবার যা আসছে এটা বলে তুমি শেষ করতে পারবা না। পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে সাইটোপ্লাজমিক সংযোগে স্থাপিত হলে তাকে কি বলে? এটা চোখ বন্ধ করে সবাই পারবো আমরা, বলো এটার অ্যান্সার কি হবে? 9 নাম্বার, 9 অ্যান্সারটা কি হবে আপুকে বলো। আচ্ছা, এটা তো চোখ বন্ধ করে আমরা যদি অ্যান্সার দিতে পারি, এটা কি আমি জানতেই পারতেছি। এটা হচ্ছে কি আমার প্লাজমা ডেজমাটা। আচ্ছা, অন্য কালার ইউজ করতে হবে, মার্জ হয়ে গেছে। ওকে, প্লাজমা ডেজমাটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে 9। ওকে, হ্যাঁ 9 হচ্ছে বি, প্লাজমা ডেজমাটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? আচ্ছা, একটু আগে বলছিলাম কোষের মধ্যে কি কিছু জড় পদার্থ থাকে আর এটা কি হচ্ছে কিছু সজীব বস্তু থাকে। তাহলে সজীব বস্তু কি? আমার যে সাইটোপ্লাজমের ভিতরে যারা থাকতেছে এরা হচ্ছে আমার সজীব বস্তু। আর এটা কি আছে? কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর। এখান থেকে তোমরাই দেখতে পারো, দেখো রাইবোজোম, রাইবোজোম, লাইসোজোম আর প্লাস্টিড, এগুলা প্রত্যেকটাই কিসের মধ্যে থাকে? প্রত্যেকটাই কি আমার সাইটোপ্লাজমের ভিতরে থাকতেছে। তাহলে বাইরের মধ্যে অবশিষ্ট কি আছে? এনজাইম। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি আমার? এনজাইম হবে হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এই পর্যন্ত গেল। আচ্ছা, এরপরে একটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এরপরে এতটুকু পর্যন্ত ছিল কি আমাদের কোষ এবং এর গঠন, কোষ এবং হচ্ছে এর গঠন। কোষ ও এর গঠনের ক্ষেত্রে হচ্ছে দ্বারা আরেকটা যেটা জিনিস আমাদের হচ্ছে পেজের, আমাদের পিডিএফ থেকে যে ফাইলটা আছে
আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো কোনটি আমাদের সাইটোপ্লাজমের নির্জীব বস্তু, এই পর্যন্ত হচ্ছে 10টা হচ্ছে আমার কি এমসিকিউ পড়ানো হয়েছে। এটা কোন চ্যাপ্টারের উপর ছিল? কোষ এবং এর গঠনের উপর এই চ্যাপ্টারটা ছিল, ঠিক আছে। তাহলে দেখো এই চ্যাপ্টারের মধ্যে যে যে পয়েন্টগুলো বা যে যে এমসিকিউগুলো যেগুলো বিগত বছর থেকে চলে আসছে প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে ধরে ধরে করানো হয়েছে। তোমরা অ্যান্সারও দিতে পারছো, দ্যাটস এ ভেরি গুড, ইমপ্রেসিভ, বিকজ এই জিনিসগুলো হচ্ছে কিন্তু কমন জিনিস যেগুলো বারবার কি রিপিট হয়ে থাকে। তাহলে আমার কি করতে হবে? আমি অলওয়েজ একটা কথা বলি, আমার ব্রেইনে যতটা হচ্ছে প্রেশার কম দিতে পারবো আমার আউটপুট তত ভালো হবে। দরকার যেটা আমি ইজিলি মনে রাখতে পারতেছি আমার ওটাকে ঘুরায় পেঁচে মনে রাখার কোনো দরকার নেই। সো আমার কি টেকনিক্যালি পড়তে হবে, সব গদবাদা ধরে পড়া যাবে না, ঠিক আছে। এই ছিল কথা। আর এখান থেকে দেখো এরপর হচ্ছে আমরা নেক্সট যে চ্যাপ্টারটাতে যাব, এটা হচ্ছে দেখো সেল ডিভিশন যেটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার কোষ বিভাজন, ঠিক আছে। এটা হচ্ছে কোন চ্যাপ্টারটা? এটা হচ্ছে কি আমার সেল ডিভিশন, সেল ডিভিশন, ওকে। এগুলা কিন্তু আজকের যে কটা চ্যাপ্টারই আছে এগুলো কিন্তু খুব ছোট ছোট। এখন আমরা কিন্তু আজকে মাত্র শুরু করেছি ক্লাসগুলো, এগুলো হচ্ছে বেসিক পর্যায়ের করে, আমরা আরো ইনডেপথে আলোচনা করব। তো শুরুর দিকের হচ্ছে তোমরা সাথে থাকো, ওকে। এরপরে দেখো এটা তোমরা অ্যান্সার করবা, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? খুব ইম্পর্টেন্ট একটা লাইন যেটা, দেখো কোন পর্যায়ে হচ্ছে কি, দেখো ওকো সরি সরি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখান থেকে দাঁড়াও, এটা হচ্ছে ক্রোমোজোম হতে কি আমার পানি বিয়োজন ঘটতেছে। তাহলে এই যে লাইনটা, এইটা হচ্ছে কি আমাদের এই মাইটোসিস এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিসটা দেখতে হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমার 5টা যে ফেজগুলো আছে, যে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ, এই জিনিসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন এটার অ্যান্সার কি হবে বলো তো? ওকে, বলে ফেলছে ভাই, তোমরা অনেক বেশি প্রো, অনেক বেশি জিনিয়াস, সব কিছু জানো। তাহলে এটা হচ্ছে কি আমি জানতেছি, এটা হচ্ছে আমার প্রোফেজ, এটার অ্যান্সারটা হচ্ছে কি আমার প্রোফেজ হবে কি এটার অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই যে হচ্ছে আমি যে হাইলাইটেড করলাম এই জিনিসগুলো হচ্ছে তোমাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই ছোটোখাটো টেকনিকগুলো হচ্ছে মনে রাখতে হবে। এমসিকিউতে ক্র্যাক করার হচ্ছে এটাই হচ্ছে তোমাদের একটা কি বলতে পারো, কি বলবো, কি টেকনিক বলতে পারো, যে আমার কিন্তু সব কিছুতে এমসিকিউর জন্য পড়ে যাওয়া দরকার নেই। কজ আমার কি, আমার টার্গেটটা কি, আমার হচ্ছে এমসিকিউ সবগুলো এমসিকিউ 25টা এমসিকিউকে ক্র্যাক করে চলে আসতে হবে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে এটা। এরপরে দেখো কোনটিকে গতি পর্যায় বলা হয়? কোনটিকে গতি পর্যায় বলা হয় বলো তো? কোনটিকে গতি পর্যায় বলা হয়? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমি তোমাদের কাজটা কি বুঝতেই পারতেছো, 5টা যে ধাপ আছে, এই 5টা ফেজ পর্যায়ে যাই বলি না কেন প্রত্যেকটার যে কিছু কিছু হাইলাইটেড পয়েন্টগুলো আছে। একটু আগে দেখলাম কি পানি বিয়োজন ঘটতেছে, এখন কি দেখলাম গতি পর্যায় বলা হয়। এরপরে দেখবো হচ্ছে তো বিভিন্ন আকার আকৃতি ধারণ করে না, ভিএলজেআই, সাবসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, এইসব জিনিসগুলো। সো অলরেডি জানো ভাই, এই জিনিসগুলোই ঘুরায় ফিরে আসতেছে। সো আমরা এই জিনিসগুলো হচ্ছে ঘুরায় ফিরে আমরা এগুলোই দেখবো। ওকে, এখন বলো এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সার কত হবে? ওকে, তাহলে কোনটিকে গতি পর্যায় বলা হয়? এটা হচ্ছে আমার অ্যানাফেজ পর্যায়কে বলা হয়। আমরা জানি অ্যানাফেজ পর্যায়ের মধ্যে কি ছিল, ওই তো বললাম যে ভিএলজেআই হচ্ছে ক্রোমোজোমগুলো আকার আকৃতি ধারণ করে, তাহলে এটাকে হচ্ছে আমার গতি পর্যায় বলা হচ্ছে। কোন উপপর্যায়ে ডিএনএ প্রতিফলন ঘটে? কোন উপপর্যায়ে আমরা কি জানি ডিএনএর যে প্রতিফলনটা ঘটে এটা কোন উপপর্যায়ে ঘটে বলো তো? ডিএনএর উপপর্যায়টা কোন উপপর্যায়ে হচ্ছে আমার এই প্রতিফলনটা ঘটে, এটা আপু একটু জানো। তোমাদের যে এখানে একটা জিনিস আছে, একটা হচ্ছে কি ইন্টারফেস দশা, ওই তো সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, এগুলা। ইন্টারফেস দশা কোনটা আমার? যেটার মধ্যে কি একটা সেল হচ্ছে প্রিপারেশন নেয়, যে একটা প্রস্তুতিমূলক একটা হচ্ছে পর্যায় বা দশা হচ্ছে কি আমার ইন্টারফেস দশা, ঠিক আছে। এই ইন্টারফেস দশার মধ্যে একটা বইয়ের মধ্যে দেখবা সুন্দর করে একটা চক্র দিয়ে দিছে, কোষ চক্র যেটাকে আমরা বলতেছি, এটার মধ্যে বলে দিছে G1, G2, এস ফেজ, এই যে তিনটা ফেজ আছে, একবারে ঠাটা মুখস্থ করে ফেলতে হবে মাথার মধ্যে, এটা থেকে আউট করা যাবে না যে কোন ফেজে কি হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার করতে হবে। তাহলে বলো তো কোন উপপর্যায়ে যে হচ্ছে কি আমার ডিএনএ প্রতিফলন ঘটে? দেখো এখানে কিন্তু কোথাও বলে নাই যে গ্যাপ 1 বা G2 বা হচ্ছে এস ফেজ, তাহলে এটা কিন্তু কোথাও বলে না। তাহলে আমি কি বলতে চাচ্ছিলাম, যে আমার হচ্ছে টোটাল ফেজটার কথা বলতে হবে। তাহলে আমি কি বলতে পারবো, এটা আমার ইন্টারফেস দশাটা বলবো, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার ইন্টারফেস দশা যেটা আছে, ইন্টারফেস দশা হচ্ছে আমার বলতে হবে। এরপরে দেখো পরের একটা এমসিকিউ দেখো, এটা দেখো 2n = 8 হলে মাইটোসিস মেটাফেজ দশায় মোট কতটি ক্রোমাটিড দেখা যাবে? এই জিনিসটা হচ্ছে তোমরা আমাকে অ্যান্সার বলো উইথ লজিক, ঠিক আছে। এটা একটা কি হবে বলো তো?
ওকে, তাহলে আমার এখান থেকে কি হবে, এখান থেকে অ্যান্সারটা কি হবে এটি একটু জানো। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বরের অ্যান্সারটা। এটার অ্যান্সারটা হচ্ছে আপুকে একটু জানো এটা কিভাবে হবে, যে 2n = 8 হলে মাইটোসিস। মাইটোসিস আমরা কি জানি, আমার ক্রোমাটিডগুলো কি হয়ে যায়, 2 ভাগে বিভক্ত হচ্ছে সমান, ঠিক আছে, এরকম যে 8টা আছে এরকমই ডাবল ভাবে হয়ে যাবে, এরকম 2টা হয়ে যাবে। তাহলে কয়টা হয়ে যায় আমার এখানে মেটাফেজের ক্ষেত্রে, দেখো তো এই ব্যাপারটা কত হবে অ্যান্সার। মেটাফেজ দশায় মোট কয়টি ক্রোমোজোম দেখা যাবে, হ্যাঁ কয়টি হচ্ছে ক্রোমাটিড দেখা যাবে, এটা হচ্ছে কি আমার 16 হবে। এটা হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে, মেটাফেজ দশা হচ্ছে ডাবল হয়ে যাবে, এভাবে মনে রাখবা। এরপরে দেখো আরেকটা জিনিস, নিচের কোনটিতে হচ্ছে মাইটোসিস ঘটে, এটা বলো এটা কি হবে, নিচের কোনটিতে হচ্ছে মাইটোসিস ঘটে, মাইটোসিস কোনটাতে ঘটে, এগুলো একটু মনে রাখতে হবে। অ্যামিবা আছে, ইস্ট আছে, আর অনেক কিছু আছে। এইটা হচ্ছে নিচের কোনটিতে, এই টাইপের হচ্ছে এমসিকিউ গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরে নিচের কোনটি হচ্ছে আদি কোষের উদাহরণ, যেটা একটু আগে আমরা দেখে আসলাম। প্রতিটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু এরকম করে হচ্ছে একটা এরকম করে পাবা যে উদাহরণ দিয়ে কথা বলতে হবে, কোনটা হচ্ছে নিচের কোনটি আদি কোষের উদাহরণ, বা হচ্ছে উদাহরণ নিচের কোনটি আছে, এরপরে বলতে হচ্ছে মাইটোসিস কোনটাতে ঘটে, যে এরকম এক্সাম্পল টাইপের গুলা কিন্তু অনেক বেশি আসে। তাই তোমাদের কিন্তু এই টাইপের অ্যান্সারগুলো, যে এই টাইপটা কোনটা কি নিচের, এইসব জিনিসগুলো একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো হচ্ছে নিচের কোনটিতে হচ্ছে কি আমার মাইটোসিস ঘটে, এটা অলওয়েজ মনে রাখবা, এটা হচ্ছে আমার প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামে কি আমার মাইটোসিস ঘটে, প্লাজমোডিয়ামে হচ্ছে কি আমার মাইটোসিসটা ঘটতেছে। ওকে, এরপরে হচ্ছে দেখো আরেকটা কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় হচ্ছে আমার কত, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। তাহলে কোষ চক্রের সংশ্লেষণ দশায় হচ্ছে কি আমার ব্যয়িত সময় কত, এটা দেখো একটু আগে তোমাদেরকে বলতেছিলাম না যে একটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমাদের অনেকেরই হচ্ছে এই জিনিসটা প্রবলেম হয়, সংশ্লেষণ দশা বা ডিএনএ কি হয়ে যায়, দেখো সংশ্লেষণ দশা অথবা এটাকে ডিএনএ, একটু আগে প্রতিফলন বলতেছিলাম না, এটাকে আমরা কি ডিএনএ প্রতিলিপন, প্রতিলিপন, ঠিক আছে। এই দুইটা ফেজ, অনেকে এই জিনিসটা হচ্ছে বারবার ভুল হয়ে যায় আমাদের ক্ষেত্রে, যে সংশ্লেষণ দশা বলেন আমরা বইতে ভাবে করে দেওয়া নাই, তাহলে এটা কোথা থেকে আসলো, তাহলে বোর্ডে যেয়ে কিন্তু কোশ্চেনগুলো এরকম করে দেয়। দিনাজপুর বোর্ডের মধ্যে 23 সালে কিন্তু এরকম আসছে, তখন একটু কনফিউশন লাগে। সো এই জিনিসটা হচ্ছে আগে থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলে বেটার। তাহলে আমার এখান থেকে কি হবে, ডিএনএ প্রতিলিপনটা তো আমরা জানি, এটা কত হচ্ছে অ্যান্সার বলো তো, এটার অ্যান্সার হচ্ছে কত আমার 30 থেকে 50%, 30 থেকে হচ্ছে 50%, ঠিক আছে। তাহলে এই টাইপের গুলো হচ্ছে একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আরেকটা দেখো 7 নাম্বার যে এমসিকিউটা, ডিএনএ প্রতিলিপন ঘটে কোষ চক্রের কোনটিতে, আমি ভাত খাই আমি, ঘুরে ফিরে একই কথা। একটা জায়গা দেখতে বুঝতেই পারতেছো যে কতটা এমফাসিস করা হয়েছে এই পয়েন্টটার মধ্যে, যে ডিএনএ প্রতিলিপন কত, এটা কি হয়, ফার্স্টে নাম চেঞ্জ করে দিল, ডিএনএ প্রতিলিপনের জায়গায় সংশ্লেষণ দিল, ওকে একটা গেল, এরপরে বললো কোন ফেজে হইলো, এরপরে বললো কত পার্সেন্ট হইলো। তাহলে একটা কোশ্চেন কতভাবে হচ্ছে মাল্টিপল ডাইমেনশনে আসতে পারে, এটা কিন্তু তোমরা হচ্ছে এই এমসিকিউগুলো দেখলেই বুঝতে পারতো। তাহলে বুঝতেছো যে আপু হচ্ছে যে কোশ্চেনগুলো আমরা জয়কলি থেকে মিলে বসে বা আমাদেরকে এখান থেকে তোমাদেরকে প্রোভাইড করতেছি আমরা, তাহলে ওগুলার কিন্তু গুরুত্ব কিন্তু অনেক। সো এই জিনিসগুলো কিন্তু হাতছাড়া করা যাবে না। সো একটু মনোযোগ সহকারে, একটু ডেডিকেশনের সহিত কিন্তু আমাদের এই ক্লাসগুলো হচ্ছে করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি বলতে পারতেছি এটা কোন ফেজ হবে, এস ফেজ, ফেজ বা দশা। তোমাদেরকে বলছিলাম যে বায়োলজির ক্ষেত্রে ইংলিশ টার্ম খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা এভাবেই বলি নাই, মানে হাড়ে টের পাবা আপু কেন বলছি এই কথাটা, ঠিক আছে। ওকে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। ওকে, আচ্ছা এরপরে কি আছে একটু দেখি। আচ্ছা, পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যুকে কি বলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বলো কি হবে। এই যে চিপা চাপা দিয়ে এরকম কোশ্চেন কতগুলো চলে আসে, টেরও পাবা না, বুঝছো। তো এগুলো হচ্ছে দেখতে হবে ভালোভাবে। ওকে, এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার কিনা একটু দেখি। ওকে, তাহলে আমি এখান থেকে কি বলতেছি, পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যুকে কি বলা হচ্ছে আমাদের, দেখো তো নেক্রোসিস। পুষ্টির অভাব, যখন নিউট্রিয়েন্টের অভাব হয়ে যায় তখন সেটাকে আমি কি বলতেছি, তখন সেটাকে আমি বলতেছি নেক্রোসিস, সেটাকে আমি কি বলতেছি, নেক্রোসিস বলতেছি, সেটাকে হচ্ছে আমি কি বলবো, নেক্রোসিস।
ওকে, এর পরেরটাতে চলে আসো। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোষ চক্রের কোন দশায়? ভাই কোষ চক্র নিয়ে মানে আদ্যপান্ত সব জানতে হবে। কোষ চক্র কি হবে, মানে হাল ছেড়ে দিলে হবেই না, ঠিক আছে? কোষ চক্রের যে ব্যাপারটা, এটাকে কোনোভাবেই তুমি এটাকে হাল ছাড়তে পারবা না, ঠিক আছে? এই যে হচ্ছে ডিএনএ বলো বা হচ্ছে প্রতিলিপন বলো বা হচ্ছে কোন দশা, হিস্টোন প্রোটিন সংশ্লেষণ, এটা কিসের মধ্যে হয় দেখো তো? হিস্টোনটা কই থাকে আমার? ডিএনএ এর মধ্যেই তো থাকে। তাহলে ইনডাইরেক্টলি কি বলতেছে? আবারও ঘুরে ফিরে কিন্তু তোমার ডিএনএ এর প্রতিলিপন দশাকেই বলতেছে। তাহলে এটাও কিন্তু আমার কি হবে? এস দশাই হবে। তাহলে বুঝতে পারছো, ডিফারেন্ট কোশ্চেন কিন্তু মানে একটাই লাইন ডিফারেন্ট মাল্টি ডাইমেনশনাল জায়গা থেকে হচ্ছে বারবার চেঞ্জ করে করে আসতেছে। সো এই জন্য প্রতিটা হচ্ছে তোমাদেরকে দেখানো যাতে তোমরা এক্সাম হলে যে নার্ভাস না হয়ে যাও যে না এটা তো আমি পড়ি নাই, পড়ে গেছে ডিএনএ প্রতিলিপন, আসছে হচ্ছে হিস্টোন প্রোটিন, আসছে হচ্ছে সংশ্লেষণ, তাহলে আমি কোনটা দিব আপু? সো এই জায়গাগুলো হচ্ছে একটু ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি বুঝতে পারলাম। এরপরে আসো, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ইংরেজি কোন অক্ষরের মতো দেখায় বা আকৃতি ধারণ করে? একটু আগে বলছিলাম, কিন্তু আমি কিন্তু একটু আগে বলে আসছিলাম যে কি কি আকৃতি ধারণ করে, এটা হচ্ছে কিন্তু আমার দেখে আসতে হবে ক্রোমোজোমগুলো। তাহলে আমি একবারে হচ্ছে লিখে ফেলবো, সুন্দরভাবে হচ্ছে খাতার মধ্যে লিখে রেখে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে ফার্স্টে আমাকে কি বলছে? সাব মেটাসেন্ট্রিক। তাহলে ফার্স্টে আমার কি আসে দেখো তো? ফার্স্টেই আসে হচ্ছে আমার কি? মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, ঠিক আছে? ওকে, মেটাসেন্ট্রিক। এর পরে আসে কি আমার? সাব মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, ওকে। এরপরে দেখো আরেকটা কি আসতেছে? অ্যাক্রোসেন্ট্রিক, আরেকটা লাস্টে হচ্ছে কি আমার? টেলোসেন্ট্রিক। আর লাস্ট ওয়ানটা কি আমার? টেলোসেন্ট্রিক। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো এভাবে লেখার কারণ কি? কজ আমরা হচ্ছে একটা সিরিয়াল মনে রাখবো। এটা অলওয়েজ হচ্ছে কি মনে রাখা, একটা সিরিয়াল মনে থাকে না? এই বইয়ের মধ্যে কিন্তু এই সিরিয়ালটাই মনে আছে। তাহলে এটার কি হবে বলো তো? সিরিয়ালটা হচ্ছে কি হবে? ও ও, ওকে। তাহলে আমার এখান থেকে কি হইলো? ভি এল জে আই, এটা মনে রাখবা, ভি এল জে আই। তাহলে আমরা কি? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আর এটা কি একটা সাইড মনে রাখতে হবে? ভি এল জে আই, ঠিক আছে? তাহলে এখন বলো সাবমেটাসেন্ট্রিকের অ্যান্সার কি হবে? বুঝতেই পারতেছো, অ্যান্সার হবে হচ্ছে কি আমার এল, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, এরপরে এখান থেকে আমাদের কিন্তু একটা চ্যাপ্টার, আরেকটা চ্যাপ্টার কিন্তু আমরা শেষ করে ফেললাম। তাহলে দেখো যে দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলছো, বাট তুমি মানে বুঝতেই পারো না যে তুমি কিন্তু অনেক কিছু এখান থেকে কভার করে ফেলছো টুকিটাই। আজকে আমি যেটা বললাম, যেহেতু আমাদের একবারই ইন্ট্রোডাকশন টাইপের ক্লাস আজকে শুরুই করেছি আমরা কিন্তু পার্ট বাই পার্ট করে করে আগাচ্ছি। তাহলে শুরুর পার্টটা কিন্তু মাইটোসিস রিলেটেড যা ছিল সব কিছু কিন্তু আমরা এখানে কভার করছি। এরপরে দেখো যেটা আমি বললাম, আমার পার্সোনালি ফেভারিট একটা হচ্ছে চ্যাপ্টার, যেটা আমি বলি বায়োটেকনোলজি। ও দাঁড়ো, কি হয়ে গেল? ওকে, বায়োটেকনোলজি পুরাটা এখন হচ্ছে কিন্তু এটার উপরেই চলতেছে, জীব প্রযুক্তি। আমার সামনের যে ওয়ার্ল্ড আসতেছে এই বায়োটেকের উপরেই কিন্তু চলতেছে। বায়োটেক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এরকম ডিউতে হচ্ছে খুব ভালো সাবজেক্ট আছে, আমাদের সাস্টেইন রিলেটেড খুব ভালো সাবজেক্ট আছে। সো তোমরা কিন্তু এই চ্যাপ্টার যদি পড়ো, আমার কাছে মেনলি কি, আমার পার্সোনালি হচ্ছে যখন আমি এই চ্যাপ্টারটা পড়ছি, আমার কাছে পার্সোনাল থেকে মানে এটা ইন্টারেস্ট লাগছে যে এই চ্যাপ্টারটা হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ছোট একটা চ্যাপ্টার, বাট অনেক মজাদার এখান থেকে জিনিসগুলো আছে, ঠিক আছে? তাই বলো তো কার কার এই চ্যাপ্টারটা ভালো লাগে? একটু দেখি কার কার এই চ্যাপ্টারটা ভালো লাগে, একটু দেখে আসি। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন হচ্ছে এই চ্যাপ্টারটার হচ্ছে কি বায়োটেকের উপরে যে চ্যাপ্টারটা দেখলাম, তাহলে হচ্ছে আমরা এমসিকিউ শুরু করি। তাহলে এমসিকিউর ক্ষেত্রে কোনটা দেখবো? দেখো ফার্স্টে যেটা আসে এই চ্যাপ্টারের মধ্যে দুইটা
ফার্স্ট হচ্ছে টিস্যু কালচার, 1 নাম্বার টপিক টিস্যু কালচার আছে। দেন হচ্ছে কি আমার রিকম্বিনেন্ট ডিএনএ একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আরও জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড এর হচ্ছে কি কি গুরুত্বপূর্ণ কথাবার্তা, এইসব জিনিসটা হচ্ছে কথাবার্তা আছে। তাহলে ফার্স্টে যেটা আছে দেখো, নিচের কোনটি আবাদ মাধ্যমকে জমাট বাঁধতে সহায়তা করে, নিচের কোনটি আবাদ মাধ্যমকে হচ্ছে জমাট বাঁধতে সহায়তা করে, এই টাইপের জিনিসগুলো হচ্ছে কি আমার 11 হবে অ্যান্সার। এই ছোটোখাটো জিনিসগুলো মানে টিস্যু কালচারের জন্য 11 এটা মাথায় রাখবা, এটা ফিক্স করে ফেলো, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কি বলছে, টিস্যু কালচারের উদ্দেশ্যে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এটা সবারই জানার কথা। টিস্যু কালচারের উদ্দেশ্যে আমার মাতৃ উদ্ভিদ থেকে পৃথকীকৃত অংশের নাম কি, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটা কি হয়ে যাচ্ছে, ও প্ল্যান্ট থেকে হচ্ছে সরাই ফেলতেছে, আলাদা করে ফেলতেছে, তো কি হবে, ও এক্সপ্ল্যান্ট হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমার এক্সপ্ল্যান্ট হবে। এরপরে দেখো, নিম্নের কোন প্রক্রিয়ার সাথে এক্সপ্ল্যান্ট সম্পর্কযুক্ত, একটু আগে বলছিলাম আমি ভাত খাই, ভাত আমি খাই, খাই ভাত আমি, ঘুরে ফিরে একই কথা, একটা এমসিকিউকে ঘুরায় পেঁচা দিছি। একটু আগে বললো কি প্রক্রিয়াটা কাকে বলতেছে, এক্সপ্ল্যান্ট বললো, এখন তোমাকে বলতেছে যে এক্সপ্ল্যান্ট কোন প্রক্রিয়ার সাথে জড়িত, এই তো বুঝতেই পারতেছো, টিস্যু কালচার, ঠিক আছে। সো ঘুরে ফিরে হচ্ছে এই জিনিসগুলা, ঠিক আছে। ওকে, বললো কি কোনটি প্রাচীন জৈব প্রযুক্তি, আচ্ছা ঠিক আছে। এখন দেখো এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটু দেখো এখান থেকে। ফার্স্ট এটা কি জিন প্রকৌশল, এরপরে দই তৈরি, দেন টিস্যু কালচার, দেন অ্যান্টিবায়োটিক উৎপাদন। ভাই নামের মধ্যেই তো একটা মডার্নিজম আছে, বুঝতেই পারতেছো। তাহলে আদি প্রযুক্তি কোনটা হবে, অবশ্যই আমার দই তৈরি, তাহলে এটাই হবে আমার আদি প্রযুক্তি, ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বর এমসিকিউতে যাই। হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য এক্সপ্ল্যান্ট হিসেবে কোনটি হচ্ছে ব্যবহার করা হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। দেখো আমরা কি জানি এখান থেকে, হ্যাপ্লয়েডটা কি, হ্যাপ্লয়েড কি এন না, তাহলে এখান থেকে যে এন তাকে আমার নিতে হবে। তাহলে আমরা কি জানি টিস্যু কালচারের হচ্ছে কি, একটা হচ্ছে টিস্যু কালচার, এটার হচ্ছে মেইন ইম্পর্টেন্টটা কি, আচ্ছা। তাহলে আমি এখান থেকে কি বললাম, টিস্যু কালচারের জন্য হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি, টিস্যু কালচারে কিন্তু তোমার বায়োডাইভার্সিটি থাকে না, মানে কি আমি একই জাতীয় উদ্ভিদই বারবার করে কি প্রডিউস করব, তাহলে আমার কি বায়োডাইভার্সিটি এখানে থাকতেছে না, জীব বৈচিত্র্য থাকতেছে না, মানে কি একটা জিনিস আমি বারবার প্রডিউস করতেছি। তাহলে আমার কি বললাম দেখো, হ্যাপ্লয়েড উদ্ভিদ যদি আমি নেই, আমি যদি টিস্যু কালচার করি, আমি কিন্তু হ্যাপ্লয়েড উদ্ভিদই পাবো। তাহলে ব্যাপারটা যদি আমি এভাবে লিখি, দেখো আমি যদি বলি হ্যাপ্লয়েড উদ্ভিদ, হ্যাপ্লয়েড উদ্ভিদকে যদি আমি মাঝখান দিয়ে বলি আমি টিস্যু কালচার করছি, তাহলে কিন্তু আমি কি হ্যাপ্লয়েড উদ্ভিদই পাবো। তাহলে আমি এখান থেকে যদি দেখাই বা এখান থেকে দেই, তাহলে এটা কি করছি আমি টিস্যু কালচার, বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে আমি এখান থেকে বললাম কি, তাহলে আমার এখান থেকে দেখো, এখান থেকে পরাগরেণু বা ভ্রূণ, ভ্রূণ কি অবশ্যই 2n হবে, পরাগরেণু কি আমার n, তাহলে আমার কি অবশ্যই পরাগরেণু হবে, তাহলে যেটা আমার হ্যাপ্লয়েড হবে ওই এক্সপ্ল্যান্ট হিসেবে আমার কি ওভাবে নিতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে কি আমরা এমসিকিউতে যাই। এরপরের এমসিকিউটা কোনটা একটু দেখি তো। ওকে, টিস্যু কালচারের প্রাথমিক মিডিয়ামে নিচের কোন উপাদানটি থাকা প্রয়োজন। ওকে, একটু একটু আগে আমরা কি বলছিলাম কি কোনটা দিয়ে জমাট বাঁধতে পারে। এখন টিস্যু কালচার করতেছো, তোমার কি প্ল্যান্টের জন্য কি দিতে হবে, অবশ্যই হচ্ছে কি আমার নিউট্রিয়েন্টস দিতে হবে না। এখন এই নিউট্রিয়েন্টসের মধ্যে কোন জিনিসটা হচ্ছে ওর লাগবে, এটা মনে রাখবে, এটা হচ্ছে কি আমার সুক্রোজ, ঠিক আছে। তাহলে টিস্যু কালচারের প্রাথমিক মিডিয়ামে নিচের কোন উপাদানটি থাকা প্রয়োজন, এটা হচ্ছে আমার কি সুক্রোজ হবে অ্যান্সার। এরপরে দেখো কি বলছে, টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়ামের প্রধান উপাদানটা কি, টিস্যু কালচার মিডিয়ামের, এটা একটু বলো তো কি হবে। অনেকগুলা জিনিস ঘুরায় পেঁচায় কিন্তু একে একে জিনিসপাতি হয়ে যাচ্ছে, তো এই জন্য যেগুলো একটু কনফিউজিং যে কীভাবে আপনাকে ক্র্যাক করতে পারি, এই জিনিসগুলোতে দেখবো। টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়ামের, এখন কালচার মিডিয়ামটা তুমি কখন তৈরি হবে, কারণ এটা জমাট বাঁধবে, তাই না, নিউট্রিয়েন্টস দিবা তখন যে হবে। তাহলে আমার এখান থেকে চালের গুঁড়া, আটা, কর্নফ্লেক্স এগুলো তো হবে না, বুঝতেই পারতেছো কোনটা এগার, এটা মোস্ট ইম্পর্টেন্ট, চোখের দেখাই বুঝবা। এটা খুব ইম্পর্টেন্ট যে আগর গাছ কোথায় পাওয়া যায়, এটা কি কেউ জানি, এটার অ্যান্সার যেটা হবে সেই জায়গা থেকে কেউ বিলং করতেছি, বলো তো এটা কি অ্যান্সার হবে, এটার অ্যান্সারটা কি হবে, এটি একটু আপুকে জানায় দাও। ওকে, এটার অ্যান্সারটা কি হবে, দেখি কোথা থেকে আসছে।
আমরা কি জানি এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সারটা কি কেউ জানি না? অ্যান্সার এখনো আসতেছে না। আচ্ছা, তাহলে আমার আগর গাছ পাওয়া যায় কোথায়? মৌলভীবাজারে। আগর গাছ পাওয়া যাচ্ছে কি কোথায়? আমার মৌলভীবাজারে হচ্ছে আমি আগর গাছ পাচ্ছি। এখন বলো মৌলভীবাজার থেকে কি কেউ আসি আমরা এখানে? আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে দেখো কোশ্চেনটা, 9 নম্বর কোশ্চেন। আমরা শেষ প্রান্তে চলে আসছি। নিচের কোনটির মাধ্যমে রোগ মুক্ত উদ্ভিদ পাওয়া যায়? আচ্ছা বলো এটা কি হবে, এটার অ্যান্সারটা কি হবে? নিচের কোনটির মাধ্যমে কি আমার হচ্ছে কি রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায়? এখন দেখো আমার কি দেখতে হবে, রোগমুক্ত উদ্ভিদ মানে কি এমন একটা এক্সপ্লান্ট আমার নিতে হবে যেটা কি আমার একবারে রোগমুক্ত, একবার নির্ভেজাল একটা কি এক্সপ্লান্ট নিতে হবে। ওইটাকে আমি কালচার করলে ওইটা থেকে কিন্তু আমার কি হবে, রোগমুক্ত সব উদ্ভিদগুলো পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে ভাজক টিস্যুটা যখন আমরা কালচার করব, ভাজক টিস্যু কালচার বা মেরিস্টেম কালচার, ভাজক টিস্যুর ইংলিশ নামটাই কি? মেরিস্টেম। ঠিক আছে, তাহলে এই দেখো অনেক জায়গায় কিন্তু তুমি মেরিস্টেম কালচার পাবা। তখন কিন্তু হাই হতাশ করলে চলবে না যে আপু ক্লাসের মধ্যে বলে নাই এটা। তাহলে মেরিস্টেম বা ভাজক টিস্যু, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে, এটা হচ্ছে ভাজক টিস্যু। বেশি বড় হয়ে গেছে, ওকে। তাহলে এরপরে দেখো লাস্টের দিকে, কোন বিজ্ঞানী সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি আবিষ্কার করে? ভেরি গুড। শরীফা বেগম সবগুলো হচ্ছে অ্যান্সার কারেক্ট হচ্ছে, সবগুলো ঠিকঠাক দিয়েছে, এটা ভাজক অ্যান্সার হবে। আর লাস্টের টেপের অ্যান্সার করে দাও দেখি এটা কি অ্যান্সার হবে। ওকে, তাহলে এখান থেকে কি অ্যান্সার হচ্ছে? সর্বপ্রথম হচ্ছে আমার বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি নিয়ে হচ্ছে শব্দটি কি আবিষ্কার করছে? ফার্স্টেরটা আমার কার্ল অ্যারিকি। কার্ল অ্যারিকি হচ্ছে কি আমার সর্বপ্রথম হচ্ছে কি আমার ভাজক টিস্যু নিয়ে হচ্ছে কথাবার্তা বলছে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে কি আমার, দেখো তো 3টা চ্যাপ্টারের উপরে কি আমরা সবগুলো হচ্ছে করে ফেলছি। শুরু থেকে যদি একবার দেখি কোন কোন টাইপের গুলো আসছে আমাদের। ফার্স্টের দিকে যেটা ছিল কোষ ঝিল্লি রিলেটেড যা যা ছিল আমাদের ফার্স্টের দিকে কিছু ইম্পর্টেন্ট, গ্লাইকোলাইসিস থেকে আমরা পড়ছি, কোষ প্রাচীর থেকে পড়ছি, গ্লাইকোল ক্যালিক্স থেকে পড়ছি, দেন আদিকোষের জীব, প্লাজমা মেমব্রেন, এই টপিকগুলো কিন্তু আমরা কভার করে ফেলছি। যেটা আরেকটা ইম্পর্টেন্ট যেটা ছিল আমাদের মধ্য পর্দার যে ব্যাপারটা ছিল, যে শুধু মধ্য পর্দা পড়লেই হবে না, আমাদের প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীরে কি থাকে সেটাও দেখতে হবে। এরপরে কি আমার চলে আসছে কি সেল ডিভিশন। সেল ডিভিশন থেকে যা যা ছিল মাইটোসিসের মেইনলি পার্টগুলো যেগুলো ছিল, বা মাইটোসিসের যে 5টা ফেজ, মাইটোসিসের হচ্ছে যে 5টা ফেজ আমার খুব ভালো করে পড়তে হবে। 5টা ফেজ খুব ভালো করে পড়তে হবে, কোনটার কি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে সেটা একটু ভালো করে দেখতে হবে। এরপরে দেখো এখান থেকে অনেক কিছু দেখলাম। কোষ চক্র, কোষ চক্রটা হচ্ছে যে কত বেশি সেল সাইকেল, যেটা সেল সাইকেল খুবই ইম্পর্টেন্ট, সেল সাইকেলকে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, সেল সাইকেলটা হচ্ছে খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, সেল সাইকেলের আদ্যপ্রান্ত সব শেষ করতে হবে। ওকে, এরপরে দেখো সেল সাইকেল থেকে চলে গেলাম আমরা কিসের মধ্যে? বায়োটেকনোলজির ক্ষেত্রে। তাহলে বায়োটেকনোলজির ক্ষেত্রে আমাদের যা যা আছে, টিস্যু কালচার নিয়ে কথা বলছি আমরা, নেক্সট ক্লাসে আরো সামনের দিকে আগাবো। আবার কোনটি প্রাচীন জৈব প্রযুক্তি এগুলা নিয়ে কথা বললাম। এটা খুব ইম্পর্টেন্ট যে হ্যাপ্লয়েড উদ্ভিদ বা টিস্যু কালচারের আমার মেইন থিমটা কি, এটা কিন্তু আমার বুঝতে হবে। টিস্যু কালচারে কিন্তু আমার কি, টিস্যু কালচারে বায়োডাইভার্সিটি থাকে না। টিস্যু কালচারে হচ্ছে আমার কি বায়োডাইভার্সিটি হবে না, আমরা একই টাইপের হচ্ছে জিনিস উদ্ভিদ পাবো। ঠিক আছে, এরকম করতে করতে আমাদের যা যা দরকার ছিল, কোন বিজ্ঞানী সর্বপ্রথম, যেহেতু বায়োটেকনোলজি নিয়ে পড়তেছি, আমার কে এটাকে ইনভেন্ট করছে সেটাও কিন্তু আমার মাথায় থাকতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের টোটাল যতগুলো হচ্ছে আমাদের 3টা চ্যাপ্টার ছিল, 30টা এমসিকিউ। এখন আমরা হচ্ছে একটু দেখে আসব যে এত কিছু যে বললাম, এই যে সুন্দরভাবে যে প্রতিটা ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমরা ধরে ধরে আজকে আলোচনা করলাম, এগুলো আমরা কোথা থেকে নিয়ে আসি বা সোর্সটা কোথায় আমাদের এগুলার, তাই না? আমাদের কিন্তু জয়করের যে বইটা আছে, ওকে, আমাদের ফার্স্টের দিকটা একটু দেখে আসি। এই হচ্ছে দেখো কোষ ও কোষের গঠন, এত সুন্দর করে যে যে টপিকগুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার, যেগুলা যেগুলো না পড়লেই না, প্রত্যেকটা জিনিস একেবারে টাইপ ওয়াইজ ধরে ধরে আগানো, কিভাবে তুমি যাবা। কোষ ও কোষ প্রাচীর, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি কি আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ, মানে কি কি নাই ভাই, প্রত্যেকটা জিনিস হচ্ছে এখান থেকে কিন্তু দেখো
জয়কলি থেকে এগুলা কিন্তু প্রত্যেকটা কিছু কিছু হচ্ছে দেখো আমাদের হচ্ছে ট্রিক্সও বলে দিছে, প্রত্যেকটা ট্রিক্স এই তো বিভিন্ন তথ্যের হচ্ছে বৈসাদৃশ্য আমাদের যেহেতু আমরা জানি আমাদের এই চ্যাপ্টার থেকে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো কম্পারিজন আসে, পার্থক্যগুলো আসে, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখতে হবে। একটু আগে বলছিলাম দেখো প্লাজমা মেমব্রেনের কথা বলছিলাম, প্লাজমা মেমব্রেনের কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ, ওকে, প্লাজমা মেমব্রেনের হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো টেকনিক দিয়ে দিছে, মাইক্রোভিলাই, মাইক্রোভিলাইগুলাকে ভাঁজ যেগুলো থাকে, এরপরে পিনোসাইটিক ভেসিকল দিয়ে দিছে, দেন অন্তঃভাঁজ। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কিন্তু খুব সুন্দর করে সেন্ট্রিওলের কাজের জিনিসগুলো দিয়ে দিছে, কোনগুলো তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা জানি ভাই, এগুলো বারবার ছোটবেলা থেকে আমরা এগুলোই পড়েছি। মাইটোকন্ড্রিয়া খুব ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, পরে ক্রোমোজোম, নিউক্লিক অ্যাসিড, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। সো এই চ্যাপ্টারটা হচ্ছে সুন্দরভাবে তোমাদেরকে অ্যাট এ গ্লেন্স বলে দিলাম কি কি আছে এখান থেকে। এরপরে হচ্ছে আমরা বাকিগুলোতে যাই, আমাদের যেটা ছিল সেল ডিভিশন। ওকে, সেল ডিভিশনের ক্ষেত্রেও দেখো সেম জিনিসই কিন্তু আমাদের যে বই জীববিজ্ঞান যে বই বিচিত্র বইটা আছে প্রত্যেকটা জিনিসের থেকে কিন্তু আমাদের সেম ভাবে কিন্তু এগুলাকে ফ্রেম করা হয়েছে, যে ফার্স্টে কি কোষ বিভাজন নিয়ে বলবা, মায়োসিস কোষ বিভাজন নিয়ে পড়তে হবে, দেন হচ্ছে কিভাবে দেখো টাইপ 3 গুলাকে এক কথায় যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো তুমি কমপ্লিট করতে পারতেছো, দেন কি আমার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, দেন হচ্ছে বিগত বছরের প্রশ্ন উত্তর যেটা আমরা করাচ্ছি তোমাদেরকে, যে বিগত বছরে যেটা বললাম যে কোশ্চেন যদি হচ্ছে তুমি সলভ না করো, তুমি যদি সলভ না করো, যে অ্যানালাইসিস না করো, কোশ্চেন অ্যানালাইসিস যদি না করতে পারো তাহলে কিন্তু হচ্ছে তোমার মানে এই জায়গাটার মধ্যে আটকে যাবা। তো আমার কি করতে হবে, কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে। তাহলে এই দেখো এখান থেকে দেখো, তো জয়কলির যে দেখো এখান থেকে অতি গুরুত্বপূর্ণ কোনগুলা, গুরুত্বপূর্ণ কোনগুলা, এগুলা দেওয়া, এই জিনিসগুলো না মাঝে মধ্যে কিন্তু খুব ভালো কাজ করে, ছন্দে ছন্দে মনে রাখা। মাঝে মধ্যে এরকম আছে যে কিছু কিছু জিনিস এই ছন্দটা মনে থাকতেছে, সো এটাও ট্রাই করতে পারো, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগে। তাহলে দেখো মায়োসিসের হচ্ছে গুরুত্বপূর্ণ মনে রাখার সহজ উপায়গুলা কি, এগুলো একটু দেখবা। দেন হচ্ছে এই অধ্যায়ে বিভিন্ন তথ্যের বৈসাদৃশ্য যেগুলো দেখো, এখান থেকে কি দেখো বলছে কি অনিয়ন্ত্রিত মাইটোসিসকে কি বলে, এই জিনিসটা কিন্তু জানি আমরা, অনিয়ন্ত্রিত মাইটোসিসটা কি, নিওপ্লাসিয়া, ঠিক আছে, নিওপ্লাসিয়া বলা হয়, টিউমার বলা হয়, ক্যান্সার বলা হয়, এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড জানতে হবে। প্লাজমোডিয়ামটা কি, বা এটা কি বলছে, বহু নিউক্লিয়াস যুক্ত হচ্ছে কি আমার প্রাণীকোষ। এরপরে বলছে প্রথম ক্রসিং ওভার কোথায় দেখা যাচ্ছে, ভুট্টো উদ্ভিদে, ঠিক আছে, ভুট্টো উদ্ভিদে ড্রসোফিলাতে। তাহলে কোথায় কি কি অ্যান্সার হইতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট বইয়ের মধ্যে কি কি দেওয়া আছে তোমার রেফারেন্স সহ কিন্তু এই জায়গার মধ্যে অ্যাড করা হয়েছে। আর তোমাদের বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে যে কোথা থেকে রেফারেন্সিং জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর কিন্তু তুমি ক্যাচ করতে পারবে না বা ট্র্যাক রাখতে পারতেছো না, তোমার জন্য সুবিধা হবে যে হ্যাঁ হাসান স্যার এভাবে বলছে, তুমি বুঝতে পারবা এবার মাঝেদের বইতে কি আছে। তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসগুলোকে আয়ত্ত করে ফেলতে হবে। লাস্ট ওয়ান কোনটা আমার, বায়োটেকনোলজি। সেম জায়গা থেকে প্রত্যেকটা জিনিসের দেখো বায়োটেকনোলজির ক্ষেত্রেও কিন্তু এরকম জিনিসগুলো আছে। এটা আগে যেটা বলছিলাম তোমাদেরকে টিস্যু কালচার একটা টপিক আছে, তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যেটা আছে, ইনসুলিন, জিনোম সিকোয়েন্সিং, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রিসেন্ট ইয়ার্সে হচ্ছে জিনোম সিকোয়েন্সগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার ওখানে টিস্যু কালচার তো কমন হয়ে গেছে, বাট এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমাদের আসতেছে। তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট দেখো, একটু আগে বলতেছিলাম যে রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে 90% ইম্পর্টেন্ট। এই যে এভাবে যে পার্সেন্ট বলা হয়েছে এটা কিভাবে বলতেছি আমরা, এটা কিন্তু হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স টিচাররা বসে কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু আমাদের হচ্ছে এই বইগুলো তৈরি করা হয়। সো সেই ক্ষেত্রে তোমাদের এই যে পার্সেন্টেজগুলো বলা হয়েছে এটা যদি ফলো করো, তোমার কিন্তু মানে হচ্ছে তোমরা কোনো বাড়িতে কি বলে এটাকে, তোমাদের কোনো উপকার না এসে অপকার হবে না, অবশ্যই উপকার আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো লাস্টের জিনিসগুলো, এখান থেকে জিনোমের পরিবর্তন ঘটানো জীবকে কি বলে, স্টেম সেল কি, স্টেম সেলগুলো কোনটাই দেখো একটু আগে বলছিলাম যে স্টেম কালচার করা হইতেছে যেটা, বা যে কোনো অঙ্গের কোষ তৈরিতে সক্ষম এরকম, ঠিক আছে। তাহলে ইন্টারফেরনটা কি, বা অনাক্রম্যতা, বা যেটা কি আমার ইমিউনিটি কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে ইন্টারফেরন। তাহলে প্রতিটা জিনিসগুলো হচ্ছে একটু আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে এমন গোত্রসমূহ মনে রাখার সহজ উপায়, সিজিএস স্কোর দিয়ে মনে রাখতে পারো। একটা কি ক্রুসিফেরা বা ব্রাসিক্যাসি, একটা গ্রামিনি বা পোয়াসি, দেন সোলানাসি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে একটু মনে রাখবা, কোজ হ্যাপ্লয়েড লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু আগে কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম যে হ্যাপ্লয়েড উদ্ভিদ প্রতিষ্ঠার যেটা, তাহলে এখান থেকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল হচ্ছে আমাদের তিনটা, ওকে, তাহলে তিনটা হচ্ছে আমরা চ্যাপ্টার দেখে ফেলছি। তিনটা চ্যাপ্টারের ক্ষেত্রে হচ্ছে যা যা ছিল আমরা এক অধ্যায় পড়ছি, দেন হচ্ছে 2 অধ্যায় পড়ছি, আর একটা কি ছিল আমাদের 11
যে অধ্যায়টা এটা আমাদের কমপ্লিট। তো এতটুকু পর্যন্ত আজকে যা যা পড়াইছি এখানে কি সব ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে আপুকে জানাও। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যদি আবার বলি আমাদের এখান থেকে তাহলে টোটাল ছিল হচ্ছে আমাদের আজকে এই পর্যন্তই। নেক্সট দিন হচ্ছে আবারও আমরা বায়োলজির যেগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে চলে আসব। তোমাদের কাজে হচ্ছে এগুলো যে টিল দেন সুন্দরভাবে হচ্ছে প্রিপারেশন নিতে থাকো। যে এমসিকিউগুলো হচ্ছে আমরা পড়াচ্ছি, যে টপিকগুলো মেইনলি তো এমসিকিউ তো টপিক থেকে আসতেছে। আর বায়োলজির ক্ষেত্রে আমার সাজেশন থাকবে বায়োলজি মেইন বইয়ের উপরে কোনো কথা হবে না, ঠিক আছে? মেইন বই থেকে শুরু করে আর এটা হচ্ছে আমাদের যে বিচিত্রা বইটা আছে আমাদের জীববিজ্ঞান, সেটাকে হচ্ছে আমাদের ফলো করতে হবে। তো সব কিছু মিলে এভাবে যদি আমরা আগাতে থাকি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে কি আমাদের নেক্সট ক্লাসে। টিল দেন ভালো থাকবা, সুস্থ থাকবা, আপু আবার কোনো একটা নতুন টপিক নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।